বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি একাদশ শ্রেণীর মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের 4 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য সূচি হচ্ছে মুক্তিবেগ অর্থাৎ এসকেপ ভেলোসিটি। দেখো, এই টপিকটা খুব ইন্টারেস্টিং এবং মজাদার, কারণ এই টপিক থেকে কিন্তু মাঝে মাঝে কি হয়, আমাদের প্রশ্ন পরীক্ষায় আসে। দেখো, মুক্তিবেগ বলতে আমরা যদি দুটো অংশ বুঝি, একটা হচ্ছে মুক্ত বেগ। কি মুক্ত? সেটা হবে অভিকর্ষ ত্বরণ মুক্ত বেগ। দেখো, এই বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝবো। মুক্তিবেগের সংজ্ঞাটা কি সেটা আগে আমরা একটু জেনে নিই। মুক্তিবেগ হচ্ছে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে সর্বনিম্ন বা ন্যূনতম যত বেগে উপরে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না, সেই বেগটাই হচ্ছে মুক্তিবেগ। অর্থাৎ একটি বস্তুকে পৃথিবী ছাড়া করতে ন্যূনতম যে বেগটা লাগে সেটাই হচ্ছে কি মুক্তিবেগ। তার পৃথিবী ছাড়া মানে কি, বস্তুটা কোথায় চলে যাবে? মহাশূন্যে বা মহাকাশে চলে যাবে। তখন কিন্তু বস্তুটা পৃথিবীতে ফিরে আসে না, কারণ সেখানে পৃথিবীর গ্রাভিটি কাজ করে না। দেখো, আমরা অনেকেই মহাশূন্য বলতে কি বুঝি, যে আমাদের মাথার উপরস্থ যে আকাশটা আমরা দেখি সেটাই মহাশূন্য, কিন্তু সেটা কিন্তু মূলত পৃথিবীর সেটা কিন্তু মূলত মহাশূন্য না, সেটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলীয় সমৃদ্ধ একটি আকাশ। তাহলে মহাশূন্য হবে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরস্থ অনন্ত যে আকাশটা, সেটাই হচ্ছে কি মহাশূন্য বা মহাকাশ। আবার আমরা এভাবে বলতে পারি, দেখো, পৃথিবী পৃষ্ঠের উপরে কয়টা স্তর আছে? 5টা স্তর আছে। সেখানে চতুর্থ একটা স্তর, সেটা হচ্ছে ধরো তাপমণ্ডল। এই স্তরের একটা জায়গা আছে কার্মান অঞ্চল, যা পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। এই কার্মান অঞ্চল থেকেও কিন্তু কি হয়, মহাশূন্য বা মহাকাশটা হিসাব করা হয়। আচ্ছা, যাই হোক, তাহলে মুক্তিবেগ হচ্ছে কি, একটি বস্তুকে পৃথিবী ছাড়া করতে সর্বনিম্ন বা ন্যূনতম যে বেগটা দিতে হয় সেটাই হচ্ছে কি মুক্তিবেগ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ধরো আমরা এখানে একটা পৃথিবী কল্পনা করি। হ্যাঁ, তার পৃথিবীটা হচ্ছে কি একটা গ্রহ। তাহলে এখানে পৃথিবীর ভর হচ্ছে m, আর এটা হচ্ছে ধর পৃথিবী পৃষ্ঠ। তাহলে এই পৃথিবী পৃষ্ঠতে আমরা কি রাখলাম? একটা m কেজি ভরের বস্তু রাখলাম। আর আমরা একটা m কেজি ভরের বস্তুকে স্বাভাবিক যখন উপর দিকে নিক্ষেপ করি, তখন সেটা আবার পৃথিবীতে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে, কারণ সেটা মহাকর্ষীয় বল বা অভিকর্ষ ত্বরণের কারণে। দেখা যাচ্ছে আমরা আরেকটু যদি বেগ বেশি দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বস্তুটাও পৃথিবীতে ফিরে আসে। তাহলে আমাদেরকে মুক্তিবেগের জন্য কি করতে হবে? ন্যূনতম এমন একটা বেগ দিতে হবে যখন আর বস্তুটা পৃথিবীতে ফিরে আসবে না। দেখো, আমরা র্যান্ডমলি কয়েকটা মান নিয়ে যদি বলি, ধরো আমি এই বস্তুটাতে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগ দিলাম। দেখা যাচ্ছে দেওয়ার পরে বস্তুটি কিছু উপরে উঠলো, তারপর আবার বস্তুটা পৃথিবীতে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসলো। তো আমি আরেকটু বাড়ালাম, ধর 10 কিলোমিটার পার সেকেন্ড বেগ দিলাম। দেখা যাচ্ছে তাও বস্তুটা পৃথিবীতে ফিরে আসতেছে। আর একটু বাড়াই, ধরো আমরা 11 কিলোমিটার পার সেকেন্ড বেগ দিলাম বস্তুটাকে, তখন দেখা যাচ্ছে বস্তুটা কিন্তু আর পৃথিবীতে ফিরে আসতেছে না। তারপরে আমি আরেকটু বাড়ালাম, ধরো 12 কিলোমিটার পার সেকেন্ড বেগ দিলাম, তখনও বস্তুটা পৃথিবীতে ফিরে আসতেছে না। ধরো আমরা আরেকটু বাড়ালাম, 14 কিলোমিটার পার সেকেন্ড বেগ দিলাম, তখনও কিন্তু বস্তুটা পৃথিবীতে ফিরে আসতেছে না। দেখো, আমি কি বলছিলাম, যে 11 কিলোমিটার পার সেকেন্ড যখন বেগ দেওয়া হলো, তখন কিন্তু বস্তুটা আর কোথায় পৃথিবীতে ফিরে আসছে না। তাহলে হায়ার লিমিট গুলো যখন আমরা ইউজ করছি, তখন কিন্তু বস্তুটা পৃথিবীতে ফিরে আসতেছে না। তাহলে ন্যূনতম কতটুকু, মিনিমাম ভ্যালু কোনটা, এটা না? তাহলে মিনিমাম ভ্যালু অর্থাৎ 11 কিলোমিটার পার সেকেন্ড বেগ দেওয়ার পর কিন্তু বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসতেছে না। এই ক্ষেত্রে আমি যদি বস্তুটা যদি 10.99 কিলোমিটার বেগও যদি দিই, তাও কিন্তু বস্তুটা পৃথিবীতে ফিরে আসবে। তাহলে আমরা এখানে ন্যূনতম ভ্যালু কোনটা পাচ্ছি? 11 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ এই বেগটা যদি বস্তুটাতে দেওয়া হয়, তাহলে কিন্তু বস্তুটা আর পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসবে না। তাহলে এখানে এই বেগটাই হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠে ফিরে না আসার জন্য ন্যূনতম বেগ, আর এটাই হচ্ছে আমাদের মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। তাহলে দেখা যাচ্ছে এই যে এখানে যেটা বললাম,
যে 11 কিলোমিটার পার সেকেন্ড বেগে যখন বস্তুটা গেল তখন কিন্তু সেটাতে আর মহাকর্ষীয় বল বা অভিকর্ষ ত্বরণ কাজ করছে না, যার ফলে বস্তুটা পৃথিবীতে ফিরে আসতেছে না। তাহলে আমরা কি বলতে পারি যে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে বস্তু পৃথিবীতে ফিরে আসবে না সেটাই হবে কি মুক্তি বেগ। তাহলে দেখো মুক্তি বেগের তো একটা কি আছে ফর্মুলা আছে, এই ফর্মুলাটা যদি আমরা বের করতে চাই, ধরো এখানে আমরা কাজ শক্তি ক্ষমতা থেকে যেটা শিখেছি যে আর আই সমান কি হবে, আর আই হবে বস্তুটা, অর্থাৎ বস্তুটা নিক্ষেপ করতেছি কোথেকে আমরা এই পৃথিবী পৃষ্ঠ থেকে, ঠিক না? তাহলে এটাই হচ্ছে বস্তুটার আদি অবস্থান। আর এটা হচ্ছে আদি অবস্থান থেকে ওই গ্রহের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ সেটা কি, এটা যদি পৃথিবী হয় তাহলে সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ আর। তাহলে আর এটা হচ্ছে যে বস্তুটা আদি অবস্থান থেকে ওই গ্রহের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তারপর আমরা শিখেছি কি আরএফ, আরএফটা হচ্ছে কি বস্তুটার সবশেষ অবস্থা কোথায়, সেটা অসীমে, অর্থাৎ অসীম থেকে গ্রহের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের আরএফ। তাহলে আরএফ এর মানটা কি হবে ইনফিনিটি, অর্থাৎ সর্বশেষ অবস্থা, সর্বশেষ অবস্থা কোথায় আছে অসীমে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি যে বস্তুটাকে এখান থেকে এখানে পাঠালাম, তাহলে এখানে আমার কি হলো একটা কৃতকাজ হলো না, আমার কি হয়েছে এখানে একটা কৃতকাজ। তাহলে আমরা একটা বস্তুকে উপর দিকে উঠানো আমার ক্ষেত্রে কৃতকাজের যে ফর্মুলা সেটা কি জানি, কৃতকাজ W agent equal G capital M small m 1 by RI minus 1 by R। এটা হচ্ছে একটা বস্তুকে উপর দিকে ওঠানো হওয়ার ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা G S capital M small m আর এখানে আমাদের 1 by RI এর মান কত ক্যাপিটাল আর, আর এটার মান হচ্ছে কত ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা কি পাই, দেখো 1 বাই ইনফিনিটি এর মান হবে কত 0। তো সেই ক্ষেত্রে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই r। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপরে পাঠানোর ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা কৃতকাজের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে এজেন্ট লিখলাম কেন আমি, কারণ এই যে কাজটা সম্পাদন হচ্ছে এটা আমার দ্বারা নাকি পৃথিবীর কাজ, মানে এই কাজটা হচ্ছে আমার দ্বারা সম্পাদিত হচ্ছে, কারণ আমি বস্তুটাকে কোথায় পাঠাচ্ছি অসীমে পাঠাচ্ছি, এই কারণে আমরা এটা কি লিখতে পারি W এজেন্ট। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটা বিষয় খেয়াল করি, আমরা যে বস্তুটাকে এখান থেকে পাঠাচ্ছি, ঠিক আছে, এখানে কৃতকাজ হলো, তার বস্তুটাতে আমরা কি দিলাম একটা ব্যাগ দিলাম না, ন্যূনতম ব্যাগ এখানে আসার জন্য। তাহলে তার মানে কি এখানে আমরা কি দিলাম একটা গতিশক্তি দিলাম, কি দিলাম একটা গতিশক্তি। তাহলে এই গতিশক্তি পাওয়ার পরে বস্তুটা কোথায় আসতেছে অসীমে আসতেছে। তাহলে আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে একটা ফর্মুলা জেনেছি কি যে বস্তুর গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন সমান কৃতকাজ, গতিশক্তির পরিবর্তন সমান কি কৃতকাজ। দেখো এখানে গতিশক্তির পরিবর্তনটা যদি আমরা একটু দেখি, তাহলে এইখানে বস্তুটার গতিশক্তির পরিবর্তন হলো আমরা কে, ঠিক না? এখন বস্তুটা এখান থেকে কোথায় আসছে অসীমে আসছে। তা দেখো এখানে যে ব্যাগটা দেওয়া হলো এখানে আসার পর কি তার ব্যাগটা থাকবে না, তার ব্যাগটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। তাহলে এখানে গতিশক্তির পরিবর্তন ক্ষেত্রে আমরা যদি দেখি এটা হচ্ছে কে আর এটা হবে কে সমান কি হবে এখানে এটা 0। তাহলে গতিশক্তির পরিবর্তন কি দাঁড়াচ্ছে আমাদের কে মাইনাস 0, এটা হচ্ছে আমাদের গতিশক্তির পরিবর্তন। তাহলে দেখো তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দেখো গতিশক্তিটা আমরা এমন ভাবে দিব যাতে অসীমে এসে এটা কি হয়ে যায় 0 হয়ে যায়, শূন্য হয়ে যায়। এভাবে আমাকে কি করতে হবে গতিশক্তিটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে যদি আমরা লিখি গতিশক্তির পরিবর্তনটা কি পাচ্ছি আমরা কে মাইনাস 0 সমান কত এই যে কৃতকাজ যেটা আমরা পাইলাম, আমরা এটা লিখি এভাবে লিখি W এজেন্ট। তাহলে বা কে সমান আমরা পাচ্ছি কি এটার মান কত G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল R।
দেখো এখানে আমরা ই সমান কি লিখতে পারি, হাফ এম বি স্কয়ার। তাহলে আমরা বি স্কয়ার কি লিখব, বিই অর্থাৎ এসকেপ ভেলোসিটি। তাহলে আমাদের এখানে হচ্ছে কি, এই বিটা হচ্ছে এখানে মুক্তিবেগ না, ইকুয়াল হচ্ছে কত, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এখানে স্মল এম আর স্মল এম কাটা দেবো, আর কি থাকে এখানে বিই স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর। এটা যদি আমরা এভাবে লিখি, দেখো ভিই স্কয়ার ইকুয়াল, এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2gm ডিভাইডেড বাই আর। আর এই স্কয়ারটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের মুক্তিবেগের ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে আমরা একটু কাজ করতে পারি, দেখো 2gm, এখানে আমরা আর দিলাম, এখানে আমরা দিলাম আর স্কয়ার, তাহলে কাটাকাটি করলে আগেরটার মতো, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে দেখো এটা তো আমরা কি বুঝি, এই যে অংশটা gm বাই আর স্কয়ার, এটা ছিল কি আমাদের ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের রাশিমালা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, √2g আর। তাহলে এটাও কিন্তু আমাদের কি মুক্তিবেগের ফর্মুলা। তাহলে এটাও মুক্তিবেগের ফর্মুলা, আবার এটাও মুক্তিবেগের ফর্মুলা। দেখো তোমাদেরকে আমি একটা সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন মুক্তিবেগ যখন বের করব তখন কোন ফর্মুলাটা দিয়ে বের করলে আমাদের জন্য সেটা সহজ হবে। অবশ্যই এই ফর্মুলাটা দিয়ে বের করলে এটা কি হবে, আমাদের জন্য সহজ হবে। কিভাবে দেখো, কারণ এখানে যদি আমরা বের করতে চাই, আমাদের এখানে কি দেওয়া আছে, জিটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক, আর এই ক্যাপিটাল এমটা হচ্ছে যেই গ্রহের বের করব আমরা ওই গ্রহের ভর, আর এটা হচ্ছে ওই বস্তুটা থেকে ওই গ্রহের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, অর্থাৎ ওই গ্রহের ব্যাসার্ধ। তাহলে আমরা যদি পৃথিবীটা যদি বের করি তাহলে এখানে পৃথিবীর ভর আর ব্যাসার্ধ দিলেই কি করতে হবে, আমরা মুক্তিবেগটা বের করতে পারবো। বাট এই ফর্মুলাটা দিয়ে যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে দেখো এই জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন অভিকর্ষ ত্বরণ কিন্তু পৃথিবীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এক এক জায়গায় এক এক রকম। যেমন ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান একরকম, আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে অভিকর্ষ ত্বরণের মানের কি আছে, তারতম্য আছে। ভূপৃষ্ঠে একরকম, বিভিন্ন অক্ষাংশে একরকম, বা দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় আরেক রকম, এভাবে জির মানটা কিন্তু পরিবর্তনশীল। এক্ষেত্রে আমরা যদি এটা দিয়ে যদি করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে বস্তুটা কোন জায়গায় আছে, ওই অবস্থানের জন্য অভিকর্ষ ত্বরণটা বের করে তারপর আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে কোন ফর্মুলাটা ইউজ করা, এই ফর্মুলাটা, কোনটা √2gm ডিভাইডেড বাই আর। তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারবো, মুক্তিবেগ বের করতে পারবো। আচ্ছা দেখো এখন আমরা কি পাইলাম, মুক্তিবেগের রাশিমালাটা আমরা পেয়ে গেলাম, ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন মুক্তিবেগটা হচ্ছে কি, যে একটা বস্তুকে পৃথিবী ছাড়া করতে সর্বনিম্ন যে বেগটা প্রয়োগ করতে হবে সেটাই হবে কি মুক্তিবেগ। তাহলে আমরা একটু দেখি যে পৃথিবীর মুক্তিবেগটা আসলে কত। আমরা যদি পৃথিবীর মুক্তিবেগ বের করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি কি লাগবে, পৃথিবীর ভর, তাহলে পৃথিবীর ভর m লাগবে, আর কি লাগবে, কি ছিল আমাদের, আমরা যদি ফর্মুলাটা দেখি বি ইকুয়াল হচ্ছে কি √2g ক্যাপিটাল M ডিভাইড বাই r। তাহলে আমাদের কি লাগবে, মহাকর্ষীয় ধ্রুবক জির মান লাগবে, আর পৃথিবী বা যে গ্রহের বের করব ওই গ্রহের ভর মান লাগবে, আর কি লাগবে ক্যাপিটাল আর, অর্থাৎ পৃথিবী বা ওই গ্রহের ব্যাসার্ধ লাগবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে কত, 6.67 ইনটু tan ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মান। তার পৃথিবীর বল মান হচ্ছে কত, 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি। এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর, আর পৃথিবীর ব্যাসার্ধের মান হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে আমি কি পাবো, পৃথিবীর মুক্তিবেগ বের করতে বা পৃথিবীর মুক্তিবেগের মানটা আমি পাবো। তো সেক্ষেত্রে আমরা এখানে বসাই দেখি কি আসে, 2 ইনটু জির মান হচ্ছে কত, 6.67 ইনটু tan ইনভার্স 11, m এর মান হচ্ছে কত, 6 ইনটু 10 টু দি পাওয়ার 24।
তারপর এখানে কি আছে r এর মান হচ্ছে কত 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6। তো এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাই একটু দেখি। 2 ইনটু তাহলে এই মানটা আমরা পাইছি 135 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের পৃথিবীর কি মুক্তিবেগ। তাহলে এখানে আমি এটাকে যদি আমি কিলোমিটার যদি নিতে চাই তাহলে এখানে কি হবে 1000 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের কি পৃথিবীর মুক্তিবেগের মান। তাহলে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, দেখো এখানে এই যে ভূপৃষ্ঠে যে বস্তুটা রাখলাম আমরা m কেজি ভরের বস্তু, ঠিক না? কিন্তু মুক্তিবেগের মধ্যে কি আমাদের স্মল m আছে? নাই। তাহলে আমরা এক্ষেত্রে কি বুঝবো যে বস্তুর ভরের উপর কিন্তু আমাদের মুক্তিবেগটা ডিপেন্ড করে না। তাহলে মুক্তিবেগ নির্ভর করবে যে গ্রহে আমরা মুক্তিবেগ বের করতে চাইবো ওই গ্রহের ভর এবং ব্যাসার্ধের উপরে নির্ভর করবে। তাহলে আমরা এখানে পৃথিবী বের করলাম, আমরা চাইলে কি করতে পারি চাঁদেরও মুক্তিবেগ বের করতে পারি। এভাবে আমরা যে কোনো গ্রহের মুক্তিবেগ চাইলে কি করতে পারি বের করে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে একদম সহজ একটা আমরা ক্লাস এখানে উপভোগ করলাম, যেটা আমরা মুক্তিবেগ এবং মুক্তিবেগের ফর্মুলা কিভাবে বের করে সেই জিনিসটা আমরা দেখলাম। আশা করি তোমরা সবাই এই লেকচার থেকে কিছুটা হলেও উপকৃত হবা। আর আমাদের পরবর্তী লেকচারের জন্য অপেক্ষায় থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।